স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় ফিলিস্তিনের জয় হোক নামে নানা স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় নেতারা মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। বাংলাদেশের মতো একটা দেশ থেকে আসলে তাদের পাশে গিয়ে যেহেতু দাঁড়ানো সম্ভব না, আমরা মৌন সমর্থন দিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা শিশুদের পক্ষে আছি। ফিলিস্তিন সহ সারা বিশ্বের মানুষ আমরা শান্তি চাই, এতটুকুই আমাদের চাওয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের চলমান আন্দোলনের সংহতি জানিয়েছে ফেনী ছাত্রলীগ। বেলা 11টায় ফেনী কলেজের মাঠ থেকে 1000 ফুট দৈর্ঘ্যের ফিলিস্তিনি পতাকা নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নূর করিম জাবেদের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক ঘুরে আবারও কলেজ মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও কর্মসূচি পালন করে ছাত্রলীগ। দুপুরে সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে। সংক্ষিপ্ত ছাত্র সমাবেশ শেষে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফিলিস্তিনিবাসীর পক্ষে আছি, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আছি এবং তাদের সমস্ত আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি, একাত্মতা প্রকাশ করছি। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ বেলা 11:15টায় সিটি কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবের নেতৃত্বে যশোরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে। একই দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ, পথযাত্রা ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে সংহতি জানিয়ে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করেন তারা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাসেল চত্বর গিয়ে শেষ হয়। ওদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে পতাকা মিছিল ও পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিও জানিয়েছে তারা। এই সময় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করে। নিপীড়নটা হচ্ছে, সাধারণ মানুষ যে খুন হচ্ছে 35,000, এখন পর্যন্ত 35,000 মানুষ এবং তার মধ্যে 15,000 শিশু, সেটা তীব্র নিন্দা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েছি। এছাড়া প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। এতে নারী, শিশু ও নিরীহ মানুষের ওপর হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বক্তারা বলেন, এটি শুধু হামলা নয়, গণহত্যা। বিশ্বে যারা মানবতার সবক দেয় তারাই হামলা চালাতে ইসরায়েলকে গোলাবারুদ ও অস্ত্র দিচ্ছে। বক্তারা অবিলম্বে হামলা বন্ধ ও ফিলিস্তিনের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রামের সিআরপি চত্বরে প্রতিবাদ সমাবেশের পর একটি মিছিল বের করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রে পুলিশি বাধার মুখেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে গাজায় ইসরায়েলের সহিংসতা বিরোধী বিক্ষোভ। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের তাঁবুগুলো ভেঙে দিয়েছে পুলিশ। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুরোধে লস অ্যাঞ্জেলেস পুলিশ ক্যাম্পাসে ঢোকে। এরপর ক্যাম্পাসে পুলিশের সঙ্গে যৌথভাবে বিক্ষোভকারীদের তাঁবুগুলো ভেঙে ফেলে তারা। পুলিশ বলছে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে গেছেন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁবু ভেঙে দেয়া এবং কমপক্ষে 25 জন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার একদিনের মাথায় এই ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও ইউরোপের বেশ কয়েকটি দেশেও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ।
প্রেস ফ্রিডম বা মুক্ত গণমাধ্যম তালিকা 2023-এ বাংলাদেশের উপস্থিতি বিভ্রান্তিমূলক এবং রাজনৈতিক বলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আর তথ্য প্রতিমন্ত্রী বলছেন বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ এবং পরীক্ষণের কোনো গ্রহণযোগ্য সংস্থা নেই, তাই অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর দেয়া তথ্য সত্য নয়। ঝুমুর বাড়ির প্রতিবেদন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের বহু দেশে এখন ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে দ্রুত সময়ে গাজায় হামলা বন্ধের দাবি উঠেছে সেই বিক্ষোভে, যেখানে ছাত্র শিক্ষক সহ আন্দোলনকারী সকলেই মুখোমুখি হচ্ছেন নির্যাতনের। সদ্য যুক্তরাজ্য ফেরত সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ৭১কে দেয়া সাক্ষাৎকারে বলেন, হামলার এ চিত্র যুক্তরাজ্যের কোনো টিভি চ্যানেলে দেখা যায় না। CNN, BBC সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম বন্ধ রয়েছে সেখানে, অথচ তারা তালিকায় ২৬ নম্বরে। এটা পশ্চিমা দেশের, ওরাই তো রেটিং করে, আমরা তো রেটিং করি না। তো এটা বায়াস রেটিং হয়, যে আগে BBC 1, BBC 3, তারপরে ITV 1, ITV এগুলো দেখতাম, স্কাই নিউজ দেখতাম। এখন সবই বন্ধ, দেখা যায় না। আমেরিকা আমাদের জনসংখ্যার তুলনায় ডাবল, কিন্তু ওখানে ডেইলি নিউজ আমাদের দেশ থেকে কম। RSF এর তথ্য মতে বাংলাদেশ রয়েছে তালিকার ১৬৩তম স্থানে। মতামতগুলি কার কাছ থেকে নিচ্ছেন, কতজনের কাছ থেকে নিচ্ছেন, সেখানে কারা আছে, এটার কোনো স্বচ্ছতাও সেখানে নাই পদ্ধতি। তাহলে খুবই হাইলি একটা একটা দুর্বল একটা পদ্ধতি, সেটাতে আসলে রিফ্লেকশন হয় না। তো মরিশাস, ওখানে কোনো গণমাধ্যমই নাই প্রাইভেট, সরকারি ছাড়া। তো মরিশাসের র্যাঙ্কিংটা দেখেন তো, বাংলাদেশের উপরে না নিচে। তো গত 15 বছরে 10 গুণ বেড়েছে আমাদের গণমাধ্যমের পরিসর এবং পরিধি। তো এই একটা ভাইব্রেন্ট একটা গণমাধ্যমের পরিবেশ, এইখানে একটা কমপ্লেক্স রিয়ালিটি থাকবেই। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023 অনুসারে আগের বছরের চেয়ে বাংলাদেশে স্বাধীনতা সাংবাদিকতার এক ধাপ অবমাননা হয়েছে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। অবশেষে তৃতীয় দিনে এসে নিভল সুন্দরবনে লাগা আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নেভানোর অভিযান শুরুর 48 ঘন্টা পর তারা তা পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন। সোমবার বেলা 11:15টার দিকে আমুরবুনিয়ায় লতিফের ছিলা এলাকায় পরিদর্শন শেষে এই ঘোষণা দেন ফায়ার সার্ভিসের ঢাকা থেকে যাওয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এখন আর কোথাও আগুন বা ধোঁয়া দেখা যাচ্ছে না, তবে এরপরও আগামী 2 দিন আগুন চলা জায়গাগুলোর উপর নজরদারি থাকবে। এই 2 দিন বন বিভাগের টিম সেখানে পানি ছেটানো অব্যাহত রাখবে। এদিকে আগুন পুরোপুরি নিভে যাওয়ার ঘোষণা দেওয়ার পর দুপুরে ঘটনাস্থল ত্যাগ করেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা। শেরপুরের গারো পাহাড়ের বিভিন্ন জায়গায় হঠাৎ করেই দিনে ও রাতে শুকনো পাতায় আগুন জ্বালিয়ে দিচ্ছে একদল দুর্বৃত্ত। আর এই আগুনে পুড়ে যাচ্ছে আশপাশের চারা গাছ, মরছে কীটপতঙ্গ। অভিযোগ উঠেছে আগুন জ্বালানোর সেই জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়। আর এই পাহাড়ের ভেতর থেকে দিনে কিংবা রাতে এখন প্রায়ই ভেসে আসছে ধোঁয়া। স্থানীয়রা বলছেন, সীমান্ত সড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়েই শাল গজারির বাগানের বিভিন্ন জায়গায় চলছে আগুন লাগানোর মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, আগুনের এই লেলিহান শিখায় পুড়ছে বনের কীট পতঙ্গ, গাছপালা, লতা, গুল্ম সহ ছোট ছোট চারাগাছ। আর আগুন দিয়ে রাতের অন্ধকারে বনের মূল্যবান গাছ চুরি করছে একটি চক্র। এতে চারাগাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় বনের স্বাভাবিক বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য হুমকিতে পড়ছে বলছেন তারা। পুরা শেষ হলে মনে করেন জঙ্গল ভালো মন্দ গাছ পুরা যায়, যাওয়ার পরে মনে করেন কত কিনে পোলাপান আছে কাটিয়ে নিয়ে জায়গা। পোলাপান কত গরু রাখবার আসে, দিন আগুন ধরাই দেয়, রাত্রে আগুন ধরায়। আগের দিন আগুন ধরাই দেয়, পরের দিন দাও করে লাইনে ওরা কাইটে নিয়ে বিক্রি করে এটা খায়। বনগুলি যে পুরা যেতেছে, এগুলি যাতে নজর দেয় এই বন বিভাগ থেকে, যাতে এগুলি ক্ষতি না হয়। বনরক্ষীরা বলছেন, শুষ্ক মৌসুমে বনের ঝরা শুকনো পাতায় প্রতি বছরই এমন আগুনের ঘটনা ঘটে। আর স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ করছেন তারা। নিরবিচ্ছিন্নভাবে আমরা এরকম নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের জনবল কম হওয়ার কারণে আমরা এরকম যারা সামাজিকভাবে আমাদের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আমরা ইনভলভ করে তাদেরকে এরকম কাজের মধ্যে উদ্বুদ্ধ করতেছি। তবে বন কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় জনবলের অভাবে প্রায়ই বনের নিরাপত্তা ব্যাহত হচ্ছে। তারপরেও বন রক্ষায় সাধ্যমতো চেষ্টা করছে বন বিভাগ। কিন্তু আমাদের স্টাফ খুবই স্বল্প, মাত্র আমার গজনী বিটে 3 জন স্টাফ, রাইংটা 3 জন স্টাফ, তাহাকুচা বিটে 3 জন স্টাফ। কারণ এই স্টাফ নেওয়া এই বিশাল বনভূমি
রক্ষা করে আমাদের কাছে দূর হয়ে পড়েছে। এদিকে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা স্থানীয় প্রশাসন, বন বিভাগ সহ প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করতে চাই, এই দুর্বৃত্ত যারা এই আগুন দিচ্ছে, এই আগুন নিবানোর ব্যবস্থা করা হোক, পাশাপাশি দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। বন বিভাগের তথ্য মতে শেরপুর জেলায় বনভূমি রয়েছে প্রায় 20,000 একর। মনিরা কাজরি, ৭১। যে কোনো জায়গায় এডিসের লার্ভা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এডিস মশার হটস্পট নির্ধারণে 26টি জায়গায় সিটি কর্পোরেশন কাজ করছে বলেও জানান তিনি। সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন মেয়র। পরে অভিযানে অংশ নিয়ে এক ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন। এ সময় মেয়র ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান। একসঙ্গে কাজ করলে সব চ্যালেঞ্জই মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন মেয়র। জনসচেতনতামূলক কাজের জন্য সব ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডেঙ্গুর লার্ভা তৈরি হতে পারে এমন সব পরিত্যক্ত জিনিস জমা দিয়ে সিটি কর্পোরেশন থেকে দেয়া হচ্ছে নগদ টাকা। এই ধরনের আমরা ট্র্যাপ বসিয়েছি, মসকিউটো ট্র্যাপ যেটাকে বলা হয়। আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, অফিস, বাড়ি, যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে এডিসে লার্ভা পাই, আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। জনগণের মতামত ছাড়া কোনো উন্নয়নেই প্রকৃত সুফল বয়ে আনে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ এম আকাশ। তার মতে শুধু ভোট নয়, সরকারের বিভিন্ন কার্যক্রমে মতামত দেওয়ার অধিকারী গণতন্ত্র। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বণিক বার্তা আয়োজিত ফার্স্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এসব কথা বলেন। আলোচনায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশ তার উন্নয়নে বিভিন্ন দাতা গোষ্ঠী ও দেশের সঙ্গে আলোচনা ও চুক্তির আগে জনগণের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়, যা গণতন্ত্রহীন দেশে হয় না। তারা বলেন, বর্তমানে বাংলাদেশ গণতন্ত্রের নামে যে পদ্ধতিতে চলছে তা টেকসই নয়। অনুষ্ঠানের সঞ্চালক ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান সরকারের কার্যক্রম চলচিরা বিশ্লেষণ প্রয়োজন। সরকার উন্নয়ন করলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। অংশীদারিত্বমূলক উন্নয়নে রাজনৈতিক দলগুলোর মাঝে বোঝাপড়া জরুরি বলেও জানান তিনি। Bangladesh, what will be the fate of Bangladesh, whether it will be able to develop a developmental state or it will degenerate into neither democracy nor development. This is the main question, I think. Current dominant political configuration has inherent problems of sustainability, and there are windows where both appropriate framing and appropriate political initiatives need to get underway to try and build a better future. গোল্ডেন রাইস নামের জিএমও ধানের অনুমোদন দেওয়ায় বাংলাদেশের চালের উৎপাদন ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশকে বহুজাতিক কোম্পানিগুলো জেনেটিক্যালি মডিফাইড জিএমও শস্যের পরীক্ষাগারে পরিণত করেছে বলেও জানান কৃষি ও পরিবেশবাদী আন্দোলনকারীরা। জিএমও শস্যের ক্ষতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। উবিনিক বেলা, জিএমই বিরোধী মোর্চা, নয়া কৃষি আন্দোলন এবং নাগরিক উদ্যোগের যৌথভাবে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে জিএম শস্য, গোল্ডেন রাইস ও বিটি বেগুনের অনুমোদন বাতিলের দাবি জানানো হয়। উবিনিকের প্রধান ফরিদা আক্তার বলেন, আর্জেন্টিনা, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সয়াবিন তেল জিএমও শস্য, যা খাওয়ার মাধ্যমে শিশুদের মধ্যে অটিজম আক্রান্তের হার বাড়ছে। 2013 সালে তড়িঘড়ি করে গোল্ডেন রাইস নামের ধানের অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করে বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এর ফলে ধান উৎপাদন ব্যাহত হবে। এছাড়া জিএমও খাবারের মাধ্যমে ক্যান্সার, অটিজম সহ নানা রকম রোগে আক্রান্তের শঙ্কা রয়েছে। শুধুমাত্র সারাংশের ভিত্তিতে বাংলাদেশ অনুমতি দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের তোড়জোড় চলছে যে গোল্ডেন রাইসের, জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইসের অনুমোদন দিতে হবে। তার মানে আমাদের বাংলাদেশটা একটা পরীক্ষা কেন্দ্র হয়ে গেছে, গিনিপিগের মতন হয়ে গেছে। বিডি 29-এর প্যাটেন্ট সিনজেন্তা কোম্পানিকে দিয়ে দেওয়া হলে দেশের কোটি কোটি কৃষকের ধানের এই যা চাষ করার অধিকার কি ক্ষুণ্ণ হবে না? এই ধান বহুজাতিক কোম্পানিকে দেয়া হলো কেন? অবিশ্বাস্য হলেও সত্যি, খোদ রাজধানীর কারওয়ান বাজার ও মগবাজারে রেলের সিগন্যাল দেওয়া হয় ট্রেনের যাওয়া আসা দেখে। চোখের সীমানায় ট্রেনের উপস্থিতি দেখে সিগন্যাল ফেলেন গার্ড।
ফোনে লাইন নষ্ট থাকায় গেল 15 দিন ধরে এভাবেই চলছে সিগন্যালের ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, রেলের জন্য অতি গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে কর্মকর্তাদের নজর না থাকায় ফলাফল এটি। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। রেল লাইনের দিকে এই অপলক চেয়ে থাকা 1 বা 2 ঘন্টা নয়, টানা 8 ঘন্টা ডিউটির পুরোটা সময় এভাবে চেয়ে থাকতে হচ্ছে কখন ট্রেন আসছে। ট্রেন চোখের সীমানায় আসার পরই দ্রুত সড়কের গাড়ি বন্ধ করতে হবে। অবিশ্বাস্য হলেও সত্যি, এভাবেই গত 15 দিন ধরে চলছে রাজধানীর এফডিসি ও মগবাজার রেল ক্রসিংয়ের সিগন্যাল। কারণ এটা ফেল হয়ে রয়েছে, বেল বাজে না, গাড়ি এমনি পরে না দেখলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। টেলিফোন লাইন, সতর্কতার ঘণ্টা সবই নষ্ট। কারওয়ান বাজারে সনাতন পদ্ধতিতে একটি সিগন্যাল দেয়া যাচ্ছে, তা নিয়েও জটিলতার শেষ নেই। প্রায়ই তো মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়, প্রায়ই হয়ে যায়, মানে এমন হয়ে যায় আমার মাঝে ট্রেন আসে পড়ে, বেল নষ্ট, বুঝতে পারে না, আসে পড়ে মগবাজার রাস্তার মাঝখানে গাড়ি আটকে যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে প্রায় টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে দাবি রেলওয়ের, কিন্তু বড় ধরনের ঝুঁকি থাকার পরও লাইন সচল করার কোনো উদ্যোগ নেই। এইখান থেকে মাস্টার টেলিফোন দিব, আমি এখান থেকে মাস্টারটা চাবি দিব, চাবি দৌড় পড়ে দিই মগবাজার গাড়ি এসে পড়তেছে, তার দৌড় পড়ে আমি গেট দিতে হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনেও রেল পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে পারেনি রেলওয়ে। সেই সাথে নিজস্ব কোনো প্রযুক্তি বিভাগই নেই গণপরিবহনের সবচেয়ে বড় সেবা খাতটির। এত বড় একটা সেক্টর, এত বিনিয়োগ, সেখানে আমাদের আইসিটি ডিভিশন নাই। আমাদের টিকিট বিক্রি করার জন্য আমাদের তৃতীয় পক্ষ বা ঠিকাদারির উপর নির্ভর করতে হচ্ছে। আমাদের লেভেল ক্রসিংগুলিকে আধুনিকায়ন করা দরকার। এখন কিন্তু আমাদের ইন্টারলক সিস্টেম চলে আসছে, সেখানে লেভেল ক্রসিং, পয়েন্টস অ্যান্ড ক্রসিং স্টেশন সমন্বিতভাবে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চালানো সম্ভব, এবং এখানে হিউম্যান এরর যেটা আমরা বলি সেটা একেবারে জিরোতে নেমে আনা সম্ভব। রেলের ভাড়া না বাড়িয়ে বরং কিভাবে আয় বাড়ানো সম্ভব তাও তুলে ধরেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। অনেকগুলি খাত আছে, পণ্য পরিবহনে তাদের মনোযোগ দেওয়া উচিত। পাশাপাশি রেলের যে জমিগুলি আছে সেটা উদ্ধার করে সেখানে বাণিজ্যিক কার্যক্রম করে সেখান থেকে আয়টা নিয়ে এসে এই আয়টা কিন্তু রেলের যে ভাড়ার স্ট্রাকচার আছে সেখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া যায়। এবং আমি তো মনে করি এই ভাড়া আরও কমানো সম্ভব। রেলকে কেন সাবসিডি নিতে হবে? রেলের যে পরিমাণ জমি আছে, এই জমির যে অমিত সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। রেল পরিচালনার জন্য সবার আগে দরকার দুর্নীতি বন্ধ করা ও দক্ষ জনবল তৈরি করা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। হয় আরও এক নির্মাণ শ্রমিক। ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, রোববার দুপুরে নাওভাঙ্গা গ্রামের পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক খননের সময় মাটি ধসে তারা নিচে চাপা পড়েন। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আজিম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে। আহত শ্রমিক গোপালকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যাত্রা শুরু হলো টেগোর সোসাইটি ঢাকার। 25 বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকীর আগে সোমবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রা শুরু উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সঙ্গীত আর দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করবে সংগঠনটি, জানানো হয় সংবাদ সম্মেলনে। সংগঠনের সভাপতি চঞ্চল খান টেগোর সোসাইটির উদ্দেশ্যে তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথের বৈচিত্র্যপূর্ণ চিন্তা ও দর্শনের প্রচার করবে টেগোর সোসাইটি। সূচনা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর ইসলাম শফিক। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান তুহিন সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর ফখরুল আলম। উপস্থিত ছিলেন সহসভাপতি রানা ঠাকুর, নায়লা আজাদ নূপুর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিবি রাসেল, খ ম হারুন, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী। আমরা রবীন্দ্রনাথের যেই ফিলসফিগুলি আছে সেগুলোকে নিয়ে আমরা আরেকটু বিস্তৃতি করা, আরেকটু মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। তার রিলিজিয়ানের যে চিন্তা, ন্যাশনালিজম নিয়ে যে চিন্তাগুলো আছে, আজকে যে কঠিন একটা সমাজে আমরা বাস করি সেই সমাজের সাথে যে সম্পর্কটা কত নিবিড় হতে পারে এবং কত শক্তিশালী হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আমরা মোটামুটিভাবে পিছিয়ে আছি এবং এটাকে স্ট্রেনথেন করার জন্য আমাদের এই উদ্যোগটা। দেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার ভাস্কর নভেরা আহমেদের আজ 9ম প্রয়াণবার্ষিকী। 2015 সালে 6 মে প্যারিসে মারা যান বিখ্যাত এ ভাস্কর। শৈশব থেকেই নভেরার ইচ্ছে ছিল ভাস্কর্য করার, তাই তিনি লন্ডনে সিটি অ্যান্ড গেলস্টন কার্ভিং ক্লাসে যোগ দেন।
1951 সালে ভর্তি হন কাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্রাফটসের ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে। এরপর তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিষয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন। তিনি ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে জাতীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ 41 বছর অন্তরালের পর 2014 সালের 16 জানুয়ারি থেকে প্যারিসে নভেরার একটি রেট্রোস্পেকটিভ প্রদর্শনী হয়। 1997 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করে। বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক। সম্প্রতি দিল্লির মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী। টলিউড সিনেমা ও অভাগীর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে নির্মিত ও অভাগী সিনেমার অভাগীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। দিল্লিতে বসেছিল 14তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা। তার জায়গায় পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক ও প্রযোজক।